ইন্টারনেটে পর্ন সাইটের অনিয়ন্ত্রণের কারণে শিশু শিক্ষার্থীদের মাঝে বাড়ছে আসক্তি। সরকারকে দ্রুত কার্যকরী উদ্যোগ নেবার আহ্বান, ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রতিমন্ত্রীর। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের প্রার্থীদের নানা প্রতিশ্রুতি, উন্নয়নের ধারাবাহিকতা আর সবুজ নগরী গড়ার অঙ্গীকার আইভীর। অবকাঠামো উন্নয়নকে প্রাধান্য দিচ্ছেন সাখাওয়াত। রাজধানীর কূটনৈতিক পাড়া গুলশানের নিরাপত্তা আরও বাড়াতে নতুন 600 সিসি ক্যামেরা বসানোর পরিকল্পনা। সুষ্ঠু পরিচালনার তাগিদ এলাকাবাসীর। ব্রিটেনে অবৈধভাবে দাম বাড়ানোর অভিযোগে ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফাইজার ইনকে জরিমানা করায় স্বাগত জানালো সাধারণ মানুষ। অনুকরণীয় হতে পারে বাংলাদেশের জন্য। এবং যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে দেশের প্রধান স্থলবন্দর সংলগ্ন যশোর বেনাপোল সড়ক। প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা, দুর্ভোগ চরমে। ব্যবস্থা নেওয়ার কথা জানালো কর্তৃপক্ষ। সময় সংবাদের সঙ্গে আছে আমি ফাহমিদা মৌটুসী। রাজধানীর স্কুল শিক্ষার্থীদের মধ্যে আশঙ্কাজনক হারে বাড়ছে পর্ণ ছবির আসক্তি। ইন্টারনেটে পর্ণ সাইটের অনিয়ন্ত্রণ খুব সহজেই শিশুদের ঠেলে দিচ্ছে অন্ধকার জগতের দিকে। ফলে দীর্ঘমেয়াদী এই শিশু কিশোররাই জড়িয়ে পড়ছে বড় বড় অপরাধের সাথে। অভিভাবকদের সচেতনতার পাশাপাশি সরকারকে দ্রুত কার্যকরী উদ্যোগ নেবার আহ্বান সমাজবিজ্ঞানীদের। আরও দেখুন মুজাহিদ শুভ রিপোর্টে। প্রযুক্তির কল্যাণে শিশুদের হাত পর্যন্ত পৌঁছে গেছে স্মার্টফোন। অভিভাবকের অসচেতনতা আর ইন্টারনেটে পর্ণ সাইটের অনিয়ন্ত্রণ অজান্তে শিশু কিশোরদের পরিচয় করিয়ে দিচ্ছে পর্নোগ্রাফির অন্ধকার জগতে। এই অন্ধকার শিশুর সামনে জ্বলতে থাকা সম্ভাবনার সবটুকু আলো কেড়ে নিচ্ছে একটু একটু করে। এটা সাধারণত ক্লাস 5-6 থেকে দেখা যায় সমস্যাটা। আমার ভিতরেও এটা আছে। আমরা বিভিন্ন গেমস ডাউনলোড করতে যাচ্ছি, হঠাৎ করে একটা পর্ন সাইট ওপেন হয়ে যাচ্ছে। আমরা আমাদের জীবনটা যেভাবে গড়তে চাচ্ছি সেভাবে হয়তো বা গড়তে পারবো না যদি আমরা এগুলোর মধ্যে আরো দিন দিন বেশি আসক্ত হয়ে পড়ি। এগুলো আমাদের সমাজের জন্য খারাপ, আমাদের জন্য খারাপ। আমাদের উচিত এগুলোকে বন্ধ করা। আশেপাশে যারা থাকে তারাও এইসব কথা শুনে, যারা আসক্ত না তারাও আসক্ত হয়ে পড়তেছে। বেসরকারি সংস্থা মানুষের জন্য ফাউন্ডেশন বলছে স্কুলগামী শিক্ষার্থীদের প্রায় 77% কোনো না কোনোভাবে পর্নোগ্রাফি দেখছে। বিকৃত যৌন শিক্ষার মধ্য দিয়ে বেড়ে ওঠা এসব শিশুরা আগামী দিনের হুমকি হিসেবে আবির্ভূত হতে পারে বলে ধারণা করছে সমাজবিজ্ঞানীরা। এক্ষেত্রে অভিভাবকদের সচেতনতার পাশাপাশি সরকারকে আরো কঠোর হওয়ার পরামর্শ সমাজবিজ্ঞানীদের। এটার কাঙ্ক্ষিত রূপটা কি? কাঙ্ক্ষিত তার একটা মেয়ের সাথে তার পরিচয় হবে, সেটা একটা সাইকোলজিক্যাল রিলেশন, সেটা একটা লাভ অ্যাফেয়ার হতে পারে, একটা বিয়ে হতে পারে। তার আগেই সে এটার প্রতি এক্সপোজড হচ্ছে এবং দেখা যাবে যে সে যখন 40 কিংবা 50-এর আগেই তার এই যৌনতার প্রতি তার এক ধরনের বিতৃষ্ণা তৈরি হচ্ছে। পর্নোগ্রাফির আসক্তি যদি ছড়িয়ে পড়ে তাহলে এটা বেতির মতো হয়ে যাবে। এটা আমাদেরকে যে কোনো মূল্যে হোক এই অপপ্রয়োগ বন্ধ করতেই হবে। সমস্যা সমাধানে শিগগিরই সাইবার সিকিউরিটি এজেন্সি তৈরির মাধ্যমে শিশু কিশোরদের ইন্টারনেটের অবাধ ব্যবহার নিয়ন্ত্রণ করা হবে বলে জানিয়েছেন আইসিটি প্রতিমন্ত্রী। ডিজিটাল সিকিউরিটি আইনের আওতায় আমরা যেই সাইবার সিকিউরিটি এজেন্সি করব এবং সাইবার সিকিউরিটি ইনসিডেন্ট রেসপন্স টিম আমরা করব, তারা কিন্তু তৎপর হবে এই ধরনের কার্যক্রমের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা, সচেতনতা তৈরি করা। পর্নোগ্রাফির ছোবল অধিকাংশ শিশুদের মূল্যবোধের অবক্ষয়ের পাশাপাশি অনেক শিশুদের পর্নোগ্রাফি তৈরি করতে উৎসাহিত করছে। ধীরে ধীরে এই শিশুরাই খুন, রাহাজানি, মাদকাসক্তির মতো বড় বড় অন্যায়ের দিকে ঝুঁকে পড়ছে বলে মত সমাজবিজ্ঞানীদের। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন প্রসঙ্গ। উন্নয়নের ধারাবাহিকতা আর সবুজ নগরী গড়ার অঙ্গীকার নিয়ে নির্বাচনী ইশতেহার তৈরি করেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেলিনা হায়াত আইভী। আর বিএনপির প্রার্থী সাখাওয়াত হোসেনের ইশতেহারেও থাকছে রাস্তাঘাট সহ অবকাঠামোগত উন্নয়নের কথা। পাশাপাশি দলীয় ভিত্তিক এ নির্বাচনে প্রাধান্য পাচ্ছে নিজ নিজ দলের বার্তা। প্রচার প্রচারণা আর স্লোগানে মুখর এখন নারায়ণগঞ্জ সিটি। উন্নয়নের নানা প্রতিশ্রুতি নিয়ে প্রার্থীরা হাজির হচ্ছেন ভোটারদের কাছে। নির্বাচনকে সামনে রেখে আনুষ্ঠানিক ইস্তেহার না দিলেও আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেলিনা হায়াত আইভীর ভাবনায় আছে নিজের অসমাপ্ত কাজ সম্পন্ন করা, সন্ত্রাস ও মাদক মুক্ত পরিকল্পিত নগর গড়ে তোলা।
অপরদিকে বিএনপির প্রার্থী সাখাওয়াত প্রাধান্য দিচ্ছেন যানজটমুক্ত একটি পরিকল্পিত নগরায়নে। যানজটের জন্য আমরা আপাতত অন্তত নারায়ণগঞ্জের চাষারায় এবং 2 নম্বর গেটে 2টা ফুট ওভারব্রিজ সেটা তো করা যায়। নারায়ণগঞ্জে এই আবাল বৃদ্ধ বনিতাদের জন্য একটা মুক্ত শ্বাস নেওয়ার মতো জায়গা নাই। যে ব্যাপারগুলি আছে সেগুলির প্রতিফলনই আমাদের ইশতেহারে থাকবে। এবার মূলত আমরা গত বছর যে উন্নয়ন কর্মকাণ্ড হয়েছে, বিশেষ করে রাস্তাঘাট, ড্রেনেজ, পয় নিষ্কাশন, এগুলির ব্যাপারে আমরা মূলত জোর দিচ্ছি। সবুজায়ন করা, নারায়ণগঞ্জকে যাতে লোকজন শান্তির মডেল একটা হিসেবে জনগণ দেখতে পারে সেই চেষ্টা আমরা করব। নৌকা আর ধানের শীষের 2 প্রার্থীর দলীয় বার্তাও পৌঁছে দেওয়া হচ্ছে ভোটারদের কাছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে মিশন নিয়ে এগিয়ে যাচ্ছেন 2021 সালের মধ্যে মধ্যমায়ের দেশে পরিণত করার জন্য, কাজে সেই হিসাব সেটাকেও আমরা মাথায় রেখে আমরা সেভাবে কাজ করে যাচ্ছি। মানুষের যে আকাঙ্ক্ষা, তাদের যে মৌলিক চাহিদা, আমরা সেটার উপরেই আছি। কি পেল আর কি পেল না তার একটা হিসাব নিকাশ কিন্তু নারায়ণগঞ্জবাসী করবে। প্রায় 5.25 লাখ ভোটার 22 ডিসেম্বর নির্বাচিত করবেন তাদের পরবর্তী মেয়র। রাশেদ লিমন, সময় সংবাদ, নারায়ণগঞ্জ। দর্শক, এই মুহূর্তে নারায়ণগঞ্জের শীতলক্ষা এলাকায় গণসংযোগ করছেন বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী সাখাওয়াত হোসেন খান। সেখানে আছেন সহকর্মী রাশেদ লিমন। এছাড়া আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী সেলিনা হায়াত আইভি গণসংযোগ করছেন রামনগর এলাকায়। সেখানে আছেন সহকর্মী মাহমুদ রাকিব। আমরা সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে। শুরুতেই যাচ্ছি রাশেদের কাছে। রাশেদ, প্রার্থীদের সঙ্গে ঘুরে বেড়াচ্ছি নারায়ণগঞ্জের, আসলে বলতে গেলে ওয়ার্ড থেকে ওয়ার্ডে এক এক এলাকায় প্রার্থীরা সকাল থেকে ঘুরে বেড়াচ্ছেন তাদের এই প্রচারণার কাজে, এবং প্রার্থীরা চেষ্টা করছেন কিন্তু দ্রুত সময়ের মধ্যে যত সম্ভব যত বেশি ভোটারদের কাছে চলে যাওয়া যায়। এবং আমি এই মুহূর্তে রয়েছি বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেনের সাথে। উনি কিন্তু সকাল থেকে এই প্রচারণার কাজে চলেছেন। প্রচারণা বিভিন্ন জায়গায় যাচ্ছেন, বাড়ি বাড়ি যাচ্ছেন, দোকানে দোকানে যাচ্ছেন, গিয়ে আসলে ভোটারদের সঙ্গে বেশ কিছু প্রতিশ্রুতি দিচ্ছেন, তাদের কাছ থেকে দোয়া চেয়ে নিচ্ছেন। পাশাপাশি তিনি নির্বাচিত হলে আসলে এলাকার মানুষ তার কাছ থেকে কেমন প্রত্যাশা করে বা কি প্রত্যাশা করে সেটিও তিনি আসলে জেনে নিচ্ছেন। এবং তিনি কিন্তু বলছেন নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে কিন্তু এখন পর্যন্ত তিনি সন্তুষ্ট প্রকাশ করলেও অ্যাডভোকেট সাখাওয়াত কিন্তু আজকেও কিন্তু দাবি করেছেন যে নির্বাচনের অন্তত 7 দিন আগে সেনাবাহিনী মোতায়েনের। তবে তিনি কিন্তু আবার পাশাপাশি এই যে বর্তমান নির্বাচনী পরিস্থিতি এ নিয়ে তার কোনো কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতি এ নিয়ে কিন্তু তার কোনো অভিযোগ নাই। এবং তিনি সকাল থেকে আমরা দেখেছি যে খুব ভোরেই প্রচারণায় নেমেছেন। প্রচারণায় নেমে তিনি 16, 17, 18 নম্বর ওয়ার্ড 3টি ওয়ার্ডের বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে পাশাপাশি যাচ্ছেন। এবং আজকে সারাদিন তিনি এই সদরের এই এলাকাগুলোতেই এই দিকটাতেই প্রচারণা চালাবেন বলে আমাদের জানিয়েছেন। এবং পাশাপাশি আমরা যদি বলি শুধু মেয়র প্রার্থী না, কাউন্সিলর প্রার্থী যারা রয়েছেন তারাও কিন্তু আসলে তাদের প্রচারণা চালাচ্ছে। তারাও কিন্তু বিভিন্নভাবে ভোটারদের কাছে যাচ্ছেন। আমরা দেখেছি সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী যারা তারাও রয়েছে, যে তারাও প্রচারণা যাচ্ছে। এবং প্রত্যেকটা এলাকায় আমরা যেভাবে যাচ্ছি, অলি গলি থেকে বড় সড়কগুলো সব জায়গা কিন্তু পোস্টারে ছেয়ে গেছে। একদম একটু মাথা তুলে দাঁড়ালে কিন্তু পুরো সাদা দেখা যায়, মানে পুরোপুরি কিন্তু একটা নির্বাচনী আবহ তৈরি হয়েছে। এবং সাধারণ মানুষের মধ্যেও যেহেতু এখন পর্যন্ত এই নির্বাচনকে কেন্দ্র করে কোনো অপ্রীতিকর ঘটনা বা বড় কোনো অভিযোগ ঘটেনি, কাজেই সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক উৎসাহ উদ্দীপনা রয়েছে 22 ডিসেম্বরের এই নির্বাচনকে সামনে নিয়ে। এই মুহূর্তে বন্দর এলাকায় রয়েছেন সহকর্মী মাহমুদ রাকিব, সেখানে প্রচারণা চালাচ্ছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট সেলিনা হায়াত আইভি। আমরা চলে যাচ্ছি সেখানে। রাকিব, হ্যাঁ রাশেদ, আমরা আছি এই মুহূর্তে বন্দর এলাকার 26 নম্বর ওয়ার্ডের রামনগর এলাকাতে আছি। তা আমি যদি আপনাকে বলি, আজ সকাল থেকে মূলত আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী সেলিনা হায়াত আইভি উনি প্রচারণা শুরু করেছেন। একদমই আমরা যদি বলি বন্দরের যে বন্দর এলাকার যে এলাকাটি রয়েছে সেই বন্দরের ঠিক সীমান্ত এলাকা অর্থাৎ 27 নম্বর ওয়ার্ডের মদনপুর এলাকা থেকে তিনি শুরু করেছেন প্রচারণা। সেই সকাল 9টা থেকে শুরু করে এখনো পর্যন্ত চলছে। আপনি দেখছেন যে দুপাশের
এই এলাকাবাসী কিন্তু রাস্তায় নেমে এসে সেলিনা হায়াত আইভীকে শুভেচ্ছা জানাচ্ছেন, তার সাথে কথা বলছেন এবং ভোটারদের যে চাওয়া পাওয়াগুলো আছে সে বিষয়টি তারা বলছেন। বিশেষ করে এই এলাকার মানুষের সবচেয়ে বড় যে চাওয়াটি তারা বলছেন শীতলক্ষা একটু যদি সেতু করে দেওয়া হয় সেক্ষেত্রে নারায়ণগঞ্জের সঙ্গে বন্দরের যে যোগাযোগ ব্যবস্থার ঘাটতি রয়েছে সেটি কিন্তু আর থাকবে না বলে তারা বলছেন। এবং আমরা কিছুক্ষণ আগে কথা বলেছি এখানে মেয়র প্রার্থী সেলিনা হায়াত আইভীর সঙ্গে। তিনি কিন্তু বলেছেন যে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে যদি মেয়র নির্বাচিত হন তিনি এই সেতু করে দেওয়ার জন্য সুপারিশ করবেন। এছাড়াও আরেকটি সমস্যা রয়েছে, বন্দর এলাকায় এখানে বৈধ গ্যাসের সংযোগ এখনো পুরোপুরি আসেনি। তো সেলিনা হায়াত আইভী আমাদেরকে জানিয়েছেন তিনি যাতে এই পুরো বন্দর এলাকার 9টি ওয়ার্ডে সব জায়গায় গ্যাসের লাইন দেওয়া হয় বৈধভাবে সে ব্যবস্থাও তিনি করে দেবেন এবং তিনি সেই প্রতিশ্রুতি কিন্তু ভোটারদেরকে দিয়েছেন। এছাড়াও যে বিষয়টি রয়েছে এখানকার সেলিনা হায়াত আইভী দাবি করেছেন মোটামুটি 80% রাস্তাঘাট করা হয়েছে, যে 20% রাস্তাঘাট এখনো করা হয়নি বা বাকি আছে সেই রাস্তাঘাটগুলো তিনি মেয়র হলে করে দিবেন বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। তো বুঝতেই পারছেন যে সকাল থেকে এক প্রকার উৎসবমুখর পরিবেশে প্রচার প্রচারণা চলছে এবং যে কাজগুলো বাকি আছেন বলে তিনি জানিয়েছেন সেই কাজগুলো তিনি শেষ করে দিবেন বলে তিনি এখানকার ভোটারদেরকে প্রতিশ্রুতি দিচ্ছেন। বিশেষ করে আমি যে আপনাকে বলছিলাম যে মোট এই এলাকার দুটি কাজ খুব বিশেষ করে বলছেন, একটি হলো শীতলক্ষা নদীতে সেতু এবং এই এলাকার বৈধভাবে গ্যাসের লাইন দেওয়া। তো এই দুটি কাজ তিনি করে দিবেন বলে তিনি ভোটারদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন। তো মোটামুটি আমার কাছে 26 নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগ মেয়র প্রার্থী সেলিনা হায়াত আইভীর প্রচারণার এই ছিল সবশেষ খবর। ফাহমিদা। দর্শক, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে গণসংযোগ করছেন বিএনপি এবং আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী। তাদের গণসংযোগের বিষয়ে বিস্তারিত আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী মাহমুদ রাকিব এবং রাশেদ লিমন। রাজধানীর কূটনৈতিক পাড়া নামে পরিচিত গুলশানের নিরাপত্তা জোরদারে নতুন করে 600 সিসি ক্যামেরা বসানোর পরিকল্পনা নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। উন্নত প্রযুক্তি ব্যবহারের ফলে অপরাধী শনাক্ত করতে আরো বেশি সহজ হবে বলে জানান তারা। গুলশান এলাকার বাসিন্দারা বলছেন ক্যামেরাগুলো বসানোর পাশাপাশি এর সুষ্ঠু পরিচালনা করা হলে অপরাধ দমনে আরো কার্যকরী হবে। তবে বিশেষজ্ঞরা বলছেন অপরাধ দমনের সবার আগে আইন শৃঙ্খলা বাহিনীর পেশাদারিত্ব দরকার। ফখরুল শাহিনের রিপোর্ট। গুলশানের শাহজাদপুর এলাকার বাসিন্দা মোহাম্মদ দিন ইসলাম গত মাসের 10 তারিখে 80,000 টাকা নিয়ে গুলশান আজাদ মসজিদের সামনে দিয়ে যাওয়ার সময় ছিনতাইকারীর কবলে পড়েন তিনি। দুটি অটোরিকশায় 5 জন এসে তার টাকা ছিনতাই করে নিয়ে যায়। এ ব্যাপারে সেদিনই সংশ্লিষ্ট থানায় মামলা করা হলে সিসি ক্যামেরার ফুটেজ দেখে অপরাধীদের শনাক্ত করেন গুলশান থানা পুলিশ। তারা জানান ইতিমধ্যে একজন আসামিকে ধরা হয়েছে, বাকিদের ধরতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। এভাবেই গুলশান এলাকায় অপরাধীদের শনাক্ত করতে দিনরাত সজাগ দৃষ্টিতে তাকিয়ে আছে অসংখ্য সিসি ক্যামেরা। এর ফলে নির্ভয়ে চলাচল করা সম্ভব হচ্ছে বলে জানান এলাকাবাসী। সিসি ক্যামেরা দেওয়ার পরে এলাকা পুরো নিরাপদ। যারা অপরাধী তারা অনেক সাবধান হবে, কারণ ধরা পড়ার তাদের একটা ভয় থাকবে। সিসি ক্যামেরা যেগুলো আছে এগুলো আশেপাশে কোনো লাইট নেই, শুধু সিসি ক্যামেরা লাগাইছে এই জন্য আমরা নিরাপদ থাকবো সেটা ঠিক না, এটা যথাপোযোগ্য ব্যবস্থা নিতে হবে। গুলশান জোন পুলিশ বলছে শুধু অপরাধ নিয়ন্ত্রণ নয়, অপরাধ প্রতিরোধের কাজেও সমানভাবে কাজ করছে এই ক্যামেরা। আগে যেমন ধরেন আপনার রিক্সা যদি কেউ যেত তার ব্যাগটা ধরে কেউ টান দিত, ছোটখাটো যদি একটা এখানে অপরাধ ঘটে সেগুলো কিন্তু সিসি ক্যামেরার মাধ্যমে কিন্তু আমরা সেগুলোর রেকর্ডিং আমরা পেয়ে যাচ্ছি এবং অপরাধীকে আমরা ধরছি। তবে বিশেষজ্ঞরা বলছেন সমাজ থেকে অপরাধ দূর করতে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের প্রভাবশালীদের ছাড় দেওয়ার প্রবণতা দূর করতে হবে। টেকনোলজি যেমন আনবেন, রিস্ক কোথায় কোথায় আছে সেটা যেমন অ্যাসেস করবেন, আবার যেটা সক্ষমতা কিংবা তাদের যেটা দক্ষতা আছে সেটাও কাজে লাগাতে পারে, সেই পেশাদারিত্বটাও কিন্তু গড়ে তুলতে হবে। হলিয়াটিজারের সন্ত্রাসী হামলা এবং বিভিন্ন সময়ে বড় ধরনের অপরাধ সংঘটিত হওয়ার ঘটনায় প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে কূটনৈতিক পাড়ার নিরাপত্তার বিষয়টি। এই অবস্থায় পুরো গুলশান এলাকায় 600টি সিসি ক্যামেরা স্থাপন করেছে ডিএমপি। আগামী মাসে আরো 600টি ক্যামেরা স্থাপনের সিদ্ধান্ত নিয়েছেন তারা। ডিএমপি বলছে ক্যামেরাগুলো বসানো হলে প্রায় 80% অপরাধ দমন করা সম্ভব হবে। ফখরুল শাহিন, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদ আরো থাকছে। রাজধানীতে ততটা না হলেও উত্তরাঞ্চলে জেঁকে বসেছে শীত, দুর্ভোগের ছিন্নমূল ও হতদরিদ্র মানুষ। চলতি মাসের শেষে শৈত্য প্রবাহের পূর্বাভাস। কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে বাস ভাঙচুরের প্রতিবাদ ও হামলাকারীদের গ্রেফতারের দাবিতে ময়মনসিংহ শহরের প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। দর্শক, এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী হারুনুর রশিদ, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। হারুন।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের একটি বাস ভাঙচুরের ঘটনার প্রতিবাদ এবং হামলাকারীদের গ্রেফতারের দাবিতে কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ময়মনসিংহ শহরের সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করছে। এই মুহূর্তে শিক্ষার্থীরা শহরের গাঙ্গিনার পার মোড়ে অবস্থান নিয়েছে এবং অবস্থান নিয়ে তারা এখানে বিক্ষোভ কর্মসূচি পালন করছে। আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীদের বিক্ষোভের কারণে শহরের যে প্রধান সড়ক এবং প্রধান যে জায়গা গাঙ্গিনার পার মোড় সেটি একেবারে অবরুদ্ধ হয়ে আছে প্রায় 1 ঘন্টা যাবত এবং এই অবরোধের কারণে এবং বিক্ষোভের কারণে শহরের প্রধান যে সড়কগুলো আছে সেই সড়কগুলোতে যান চলাচল বন্ধ রয়েছে, যার কারণে শহরে তীব্র যানজট দেখা দিয়েছে। বিশেষ করে গাঙ্গিনাপাড় মোড় থেকে সিকে ঘোষ রোড, দুর্গাবাড়ি রোড, স্টেশন রোড এবং রামবাবু রোড, এই 4টি রোডের একেবারেই যান চলাচল বন্ধ। কোনো দিকেই যানবাহন চলাচল এদিক থেকে ওদিক যেতে পারছে না, এক রোড থেকে অন্য রোডে যেতে পারছে না। এখানে এই শিক্ষার্থীদের অবরোধের কারণে শহরে এক ধরনের অচল অবস্থার সৃষ্টি হয়েছে এবং এই অবরোধের কারণে পুরো শহরে এখন তীব্র যানজটের দেখা দিয়েছে এই যান চলাচল বন্ধ থাকার কারণে। আমি এখানে শিক্ষার্থীদের সাথে কথা বলেছিলাম, তারা যেটা জানিয়েছেন যে গত বৃহস্পতিবার দিন বিকেলে শহরের সাহেব আলী রোড এলাকায় শিক্ষার্থীবাহী একটি বাসে দুর্বৃত্তরা হামলা চালায় এবং এই হামলার কারণে এখানে কয়েকজন শিক্ষার্থী আহত হয় এবং এর প্রেক্ষিতে বৃহস্পতিবারও তারা শহরে বিক্ষোভ করে, 2 দফায় বিকেলে বিক্ষোভ করে এবং বৃহস্পতিবার রাতেও বিক্ষোভ করে। এরপর পুলিশ প্রশাসন এই হামলা জড়িতদের গ্রেপ্তারের দাবিতে তারা আলটিমেটাম দেয় 24 ঘন্টার এবং 24 ঘন্টার মধ্যেই পুলিশ একজনকে গ্রেপ্তার করে। কিন্তু শিক্ষার্থীদের অভিযোগ, যাকে গ্রেপ্তার করা হয়েছে সে আসলে প্রকৃত দোষী নয়। সিসিটিভির ফুটেজে হামলাকারীদের চেহারা দেখা গেছে এবং চিহ্নিত করা গেছে। সেই চিহ্নিত হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে আন্দোলন চলছে। শিক্ষার্থীরা জানাচ্ছেন যে যতক্ষণ পর্যন্ত তাদের এই বাসের উপর হামলাকারীদের গ্রেপ্তার করা না হবে ততক্ষণ তাদের এই আন্দোলন কর্মসূচি চলবে। তো এই ছিল আসলে আমার কাছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনের সর্বশেষ খবর। বঙ্গোপসাগরে জলদস্যুদের উৎপাত বেড়ে যাওয়ায় আতঙ্কে দিন কাটাচ্ছেন জেলেরা। অনেকেই সাগরে মাছ না ধরে ফিরে আসছেন, আবার যারা যাচ্ছেন তাদেরও সব হারিয়ে সর্বশান্ত হতে হচ্ছে। এমনকি প্রাণহানির মতো ঘটনাও ঘটছে প্রতিনিয়ত। এক্ষেত্রে চরম লোকসানের মুখে পড়ছেন বোট মালিকরা। মৎস্য ব্যবসায়ীদের অভিযোগ, বারবার জানানোর পরও প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। সাগরের মাছ দিয়ে বাংলাদেশের মৎস্য চাহিদার যেমন ব্যাপক অংশ পূরণ করা হয়, তেমনি বিদেশে রপ্তানি করেও আয় করা হয় বৈদেশিক মুদ্রা। নগরীর ফিশারিঘাট এলাকার পাশাপাশি বাঁশখালী, মহেশখালী এবং কুতুবদিয়া থেকে প্রায় 40,000 বোট প্রতিনিয়ত সাগরে মাছ ধরতে যায়। কিন্তু গত কিছুদিন ধরে মহেশখালী, কুতুবদিয়া, হাতিয়ার গভীর সাগরে জলদস্যুদের উৎপাত বেড়ে যাওয়ায় অধিকাংশ বোট ও জেলেরা ভয়ে আতঙ্কে সাগরে মাছ ধরতে যাচ্ছে না। বোট মালিকদের অভিযোগ, জলদস্যুরা জেলেদের সর্বস্ব কেড়ে নিয়ে মাছ ধরার জাল, বোট পুড়িয়ে দিচ্ছে। এমনকি সাম্প্রতিক সময়ে কয়েকজন জেলেকে হত্যা করে সাগরে ফেলে দিয়েছে। প্রতিনিয়ত ডাকাতি হচ্ছে, মাঝি মাল্লারা আরো ভয় পায় যে একটা লোক যদি গুলি করে মেরে ফেলে, সরকার থেকে কোনো অনুদান নাই, আর আমরা মালিক পক্ষ থেকে 10,000 20,000 টাকা, এই টাকা দিয়ে একটা গরিব মানুষের কি হয়। আর সাগরে মাছ ধরতে যেতে না পেরে অনেকটাই অলস সময় কাটাচ্ছেন জেলেরা। এতে চরম লোকসানের সম্মুখীন হচ্ছেন বোট মালিকরা। জলদস্যুরা আমাদের অনেক ক্ষতি করে, কারণ আমরা জাল বসাইছি, এখন কাজ করব, মাছ তুলবো, ওই টাইমে এসে ওরা জামিলা করতেছে, জাল ছাইরা দিয়ে অন্য আরেক বুট 3-4 বুট একত্রিত বসে থাকতে হয়, আমাদের কাজ করতে পারি না। জলদস্যুরা ডাকাতি করে, তাহলে আমাদের লোকজনকে মারধর করে, প্রায় সময় জিম্মি করে ওদেরকে টাকা পয়সা আদায় করে। বোটটা যদি শিপে সাগরে যেতে না পারে, বসে থাকলে বোটটা ওয়েস্টেজ হয় বা বসে থাকতে থাকতে বোটটা নষ্ট হয়ে যায়, তাহলে তো অনেক ক্ষতি হয়। যদি সাগরের জলদস্যুতা বন্ধে সরকার কঠোর ব্যবস্থা গ্রহণ না করে, তাহলে সামনের দিনগুলোতে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ফিশারিঘাট মৎস্য ব্যবসায়ী সমিতি। জলদস্যু সরকার যদি 1 মাসের ভিতরে বন্ধ না করে, আমরা আগামী 1 মাসের মধ্যে কঠোর আন্দোলনে যাব। সংশ্লিষ্টদের আশঙ্কা, অবিলম্বে সাগরে জলদস্যুতা বন্ধ করা না গেলে সম্ভাবনাময় এ মৎস্য খাত ব্যাপক ক্ষতির মুখে পড়বে। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। সময় সংবাদে আরো থাকছে, তুরস্কের ইস্তাম্বুল স্টেডিয়ামের বাইরে 2টি আত্মঘাতী হামলায় 27 পুলিশ সহ 29 জন নিহত, আহত 1.5 শতাধিক। দর্শক, রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ঢাকা সামিট অন স্কিলস অ্যান্ড ডিসেন্ট 2016 উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। সেগুলোকে প্রতিযোগিতামূলক করতে হলে প্রয়োজন জনশক্তির দক্ষতা উন্নয়ন, পাশাপাশি অভিবাসন প্রত্যাশীদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে তাদের চাহিদা ও মজুরি উভয়ই বৃদ্ধি করা সম্ভব। 2021 সালের মধ্যে
বাংলাদেশকে আমরা মধ্যম আয়ের দেশ এবং 2041 সালের মধ্যে বাংলাদেশকে আমরা উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে প্রতিজ্ঞাবদ্ধ। কিন্তু সেইভাবে গড়ে তুলতে হলে যে চাহিদা বৃদ্ধি পাবে, সেক্ষেত্রে আমাদের সবথেকে বেশি প্রয়োজন দক্ষ জনশক্তি। বিগত কয়েক বছরে মানব সম্পদ উন্নয়ন সূচকে বাংলাদেশ উল্লেখযোগ্য অর্জন করেছে। তবে প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সঙ্গে সঙ্গে দক্ষ জনশক্তির চাহিদারও পরিবর্তন হচ্ছে। এই চাহিদা পূরণের সক্ষমতা অর্জন করার জন্য আমাদের সরকার উদ্যোগ গ্রহণ করেছে। দক্ষ জনশক্তি তৈরিতে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। দক্ষতা উন্নয়নে সরকারি বেসরকারি এনজিও পরিচালিত সকল ধরনের কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ কর্মকাণ্ডকে সুসমন্বিত করে শ্রম বাজার উপযোগী করে গড়ে তোলার লক্ষ্যে আমরা জাতীয় দক্ষতা উন্নয়ন নীতিমালা 2011 প্রণয়ন করেছি এবং তা বাস্তবায়ন শুরু করেছি। কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণ কার্যক্রম সংস্কারের মাধ্যমে দক্ষতা উন্নয়ন ও নিয়োগযোগ্য বৃদ্ধিতে সরকারের দীর্ঘমেয়াদী কর্মসূচি বাস্তবায়নে আইএলও এবং অন্যান্য উন্নয়ন সহযোগীরা উল্লেখযোগ্য ভূমিকা রাখছেন। শুধুমাত্র এমডিজি বাস্তবায়নে বাংলাদেশ অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে। এখন আমাদের সামনে বড় চ্যালেঞ্জ হলো এসডিজি বাস্তবায়ন করা। দক্ষ জনশক্তির যোগান বৃদ্ধি এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে উপার্জন সক্ষমতা অর্জন ও আয় বৃদ্ধি দারিদ্র্য দূরীকরণের সহায়ক হবে, যা অন্যান্য সামাজিক সূচকগুলোকে কাঙ্ক্ষিত মাত্রায় উন্নীত করবে। সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আমরা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনেও সফল হব, এ বিশ্বাস আমাদের আছে। কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নতুন উদ্যোগকে উৎসাহিত করতে ব্যবসা বাণিজ্য আরো সহজীকরণ, মূলধন ব্যয় কমানো, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং অবকাঠামোগত উন্নয়ন সহ সকল বিষয়ে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমরা সারা দেশে 100টি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছি। শিল্প কলকারখানা স্থাপনের জন্য ভূমি ব্যাংক স্থাপনের উদ্যোগও নেওয়া হয়েছে। নতুন নতুন শিল্পাঞ্চল প্রতিষ্ঠা, আমদানি রপ্তানি বাণিজ্য সহজীকরণ, বন্দর সুবিধা বৃদ্ধি এবং আঞ্চলিক ও উপ আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির জন্য সরকার ইতিমধ্যেই বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণ করেছে। সরকারি কর্মকাণ্ডে গতিশীলতা আনয়নের লক্ষ্যে সকল স্তরে ডিজিটালাইজেশন প্রক্রিয়া বাস্তবায়নেরও পদক্ষেপ নেওয়া হয়েছে। শ্রমিক মালিক সৌহার্দ্যপূর্ণ শিল্প সম্পর্ক স্থাপন, শ্রমিকদের আইনগত অধিকার নিশ্চিতকরণ এবং শ্রম কল্যাণের লক্ষ্যে বহুবিধ কর্মসূচি ইতিমধ্যে আমরা হাতে নিয়েছি। এগুলোর মধ্যে অন্যতম হল শ্রম কল্যাণ ফাউন্ডেশন এবং রপ্তানিমুখী শিল্পে কর্মরত শ্রমিকদের জন্য কল্যাণ তহবিল গঠন। আমরা অপ্রাতিষ্ঠানিক খাতে নিয়োজিত শ্রমিকদের জন্য বীমা কর্মসূচি প্রবর্তন, কলকারখানার কর্মপরিবেশ উন্নয়ন, নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরকে শক্তিশালী করেছি। ন্যূনতম মজুরি কমিশন শক্তিশালী করা, রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলের শ্রমিকদের শ্রমিক কল্যাণ পরিষদ অর্থাৎ ট্রেড ইউনিয়ন করার অধিকার প্রদান করা হয়েছে, যেটা আবার শ্রমিক কল্যাণ পরিষদ নামে প্রতিষ্ঠিত। শ্রম আইন সংশোধন ও শ্রম বিধিমালা জারির মাধ্যমে শ্রমিকদের অধিকার সংরক্ষণেরও ব্যবস্থা নেওয়া হয়েছে। শিক্ষা দক্ষতা উন্নয়নের লক্ষ্যে সরকার বহুবিধ কর্মসূচি বাস্তবায়ন করছে। জাতীয় দক্ষতা উন্নয়ন পরিষদ গঠনের মাধ্যমে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা, প্রশিক্ষণ ব্যবস্থা সংস্কার ও কর্মোপযোগী এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রশিক্ষণ ব্যবস্থা চালু করা হয়েছে। তবে নতুন নতুন কর্মক্ষেত্র চিহ্নিত করে দক্ষতা প্রশিক্ষণের পরিধি বিস্তার, কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণ বিস্তারে নতুন নতুন অবকাঠামো সৃষ্টি, বর্তমান প্রতিষ্ঠানগুলোর আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধি, প্রতিবন্ধী ও নারীবান্ধব পরিবেশ সৃষ্টির লক্ষ্যে বিপুল অর্থের প্রয়োজন। অর্থ যোগান সহজ করার লক্ষ্যে সরকার জাতীয় মানব সম্পদ উন্নয়ন তহবিল গঠনের পদক্ষেপ নিয়েছে।
আমাদের সরকার দক্ষতা উন্নয়ন কার্যক্রম সমন্বয়, মনোনয়ন, অভিন্ন প্রশিক্ষণ কর্মসূচি প্রণয়ন ও মূল্যায়ন ব্যবস্থা চালু করা, দেশীয় ও আন্তর্জাতিক শ্রম বাজারের চাহিদা অনুযায়ী দক্ষতা উন্নয়ন, শিক্ষানবিশী ব্যবস্থা সংস্কার এবং পূর্ব অভিজ্ঞতার স্বীকৃতি প্রদানের লক্ষ্যে এনএসডিসি সচিবালয়কে শক্তিশালী করে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের কার্যক্রমও হাতে নিয়েছে। জলবায়ু পরিবর্তন, প্রযুক্তিগত পরিবর্তন, কৃষি যান্ত্রিকীকরণ এবং শ্রম চাহিদা রূপান্তর জাতীয় অর্থনীতিকে ব্যাপকভাবে প্রভাবিত করছে। পরিবর্তিত পরিস্থিতিতে জনশক্তির কর্মোপযোগী দক্ষতা বৃদ্ধি অনস্বীকার্য হয়ে উঠেছে। আমি আশা করি উন্নয়ন সহযোগীগণ অতীতের মতো ভবিষ্যতেও দক্ষতা উন্নয়ন, নিয়োগ যোগ্যতা বৃদ্ধি ও শোভন কর্মপরিবেশ সৃষ্টিতে তাদের সহযোগিতা অব্যাহত রাখবেন। শিল্পোদ্যোক্তা সহ অন্যান্য স্টেক হোল্ডারদের সক্রিয় সহযোগিতা এবং অংশীদারিত্ব ব্যতীত শুধু সরকারি উদ্যোগও এক্ষেত্রে কাঙ্ক্ষিত ফলাফল নিয়ে আসতে পারবে না। এজন্য আমি শিল্পপতিদের স্ব স্ব কারখানায় কর্মপরিবেশ উন্নয়ন, শ্রম অধিকার নিশ্চিতকরণ, পেশাগত নিরাপত্তা নিশ্চিতকরণ, অধিক সংখ্যক নারী ও প্রতিবন্ধী শ্রমিক নিয়োগ সহ শ্রমিকদের জন্য কল্যাণমূলক ব্যবস্থা জোরদার করবার আহ্বান জানাচ্ছি। আমাদের রপ্তানি আয় বৃদ্ধি পেলেও তা মূলত তৈরি পোশাক ও সীমিত সংখ্যক বৈদেশিক বাজারের মধ্যে সীমাবদ্ধ রয়েছে। আমাদের ভবিষ্যৎ অর্থনীতি এবং কর্মসংস্থানের জন্য আমাদের পণ্যের বৈচিত্র্য ও পণ্যের বাজার সম্প্রসারণ একান্তভাবে প্রয়োজন। আমাদের সরকার পণ্যের চাহিদা বৃদ্ধি এবং বাজার সম্প্রসারণের জন্য বিভিন্ন প্রণোদনামূলক কর্মসূচিও হাতে নিয়েছে। তবে শুধু প্রণোদনাই যথেষ্ট নয়, আমাদের মূলধন ও প্রযুক্তিতে বেশি বিনিয়োগ এবং মানব সম্পদ উন্নয়ন করতে হবে। আমাদের যেমন যে সমস্ত পণ্য তৈরি হয়, বিশেষ করে তৈরি পোশাক সহ বেশিরভাগ পণ্য, এর মজুরি বৃদ্ধি, উন্নত মান সৃষ্টি এবং মূল্য বৃদ্ধি যাতে হয় তার জন্য আমাদের পদক্ষেপ নিতে হবে। আমাদেরকে আরো বেশিভাবে চিন্তা করতে হবে যে আরো উন্নত মানের পণ্য কিভাবে আমরা বাজারজাত করতে পারি। আমাদের প্রতিযোগিতামূলক সুবিধাগুলিকে উন্নততর উৎপাদনশীলতার উপর ভিত্তি করে পুনর্বিন্যাস করতে হবে। একই সঙ্গে আমাদের শিখতে হবে কি করে বর্তমান পণ্য সামগ্রীতে মূল্য সংযোজন করা যায়, যাতে তৈরি পোশাক সহ সর্বক্ষেত্রেই আমরা ভালো মজুরি এবং উন্নত মান করতে পারি, আর সেই সাথে মূল্যটাও যেন বৃদ্ধি হয়। দ্রুত পরিবর্তনশীল কর্মবিশ্বে উদ্ভাবন শক্তি, সৃজনশীলতা এবং কাস্টমাইজ উৎপাদনের ক্ষমতার উপর নির্ভর করে ভবিষ্যতের জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। তখনই কেবল বিশ্বব্যাপী পণ্য ও সেবার সাপ্লাই চেইনে আমরা নিজেদেরকে টিকিয়ে রাখতে পারব। এই সত্যটি সামনে রেখে আমাদের শিক্ষার সঙ্গে দক্ষতাকে মিলিয়ে নিতে হবে। দক্ষ শ্রম শক্তির পাশাপাশি দক্ষ ব্যবস্থাপক ও দক্ষ পেশাজীবী তৈরির মাধ্যমে এক্ষেত্রে বিরাজমান পরনির্ভরশীলতা দূর করে জাতীয় সক্ষমতা অর্জন করতে হবে। এজন্য বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বা ইনস্টিটিউটগুলি সেখানে শিক্ষা ব্যবস্থার সঙ্গে শিল্পের চাহিদার সমন্বয় ঘটাতে হবে। এখানে আমি একটু বলে রাখি, প্রয়োজনে আপনারা জানেন যে অনেক নতুন নতুন বিশ্ববিদ্যালয় এবং প্রতিষ্ঠান আমরা কিন্তু গড়ে তুলছি। বিশ্ববিদ্যালয়গুলোকে শিল্পের প্রয়োজনে দক্ষ ব্যবস্থাপক তৈরির লক্ষ্যে যথাযথ শিক্ষা ও প্রশিক্ষণ ব্যবস্থা চালু করারও আমি আহ্বান জানাচ্ছি। আমি আশা করি অংশগ্রহণকারী বিশেষজ্ঞগণ কারিগরি অধিবেশনগুলোতে দক্ষতা উন্নয়ন, শোভন কর্মসৃজন ও নিয়োগ যোগ্যতা বিষয়ে সুচিন্তিত মতামত প্রদান করে বর্তমান চ্যালেঞ্জ সমূহ সমাধানে সহায়তা করবেন। এই ক্ষেত্রে শিল্পের মালিকদের কাছে আমার একটি আবেদন থাকবে, যার যার নিজের শিল্প কলকারখানা, তাদের চাহিদা মাফিক যে যোগ্য কর্মী প্রয়োজন, তাদের ট্রেনিং এর দিকে একটু বিশেষভাবে দৃষ্টি দেবেন। সেই সাথে আরো আমি বলবো যে আমাদের ইয়াং জেনারেশন তাদের এগিয়ে আসতে হবে, নতুন নতুন
মানে এন্টারপ্রেনারশিপ গড়ে তোলার জন্য। তার জন্য আমরা বিশেষ সুযোগ সুবিধা দিচ্ছি, কিন্তু সেই সাথে সাথে আমাদের যারা দক্ষ কর্মী তাদের ট্রেনিংটা তার উপরে আমরা সবসময় গুরুত্ব দিই, এবং সেদিকে যারা শিল্পের মালিক হবেন তাদেরও একটু টাকা পয়সা খরচা করতে হবে, তাদেরকেও একটু এই ব্যাপারে একটু নজর দিতে হবে যে একটা কারখানা করলাম বা শুধু পয়সা কামাই করলাম এই চিন্তা থেকে বেরোয় আসতে হবে, সেখানে আরও একটু বেশি উদ্যোগী হতে হবে, সেটুকু আমি আহ্বান জানাচ্ছি। আর সরকারের পক্ষ থেকে সব রকম সহযোগিতা আমরা দিয়ে যাচ্ছি, সেটা সবসময় আমরা দিচ্ছি, এটা নিশ্চয়ই আপনারা জানেন। সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাই। আমি শুভেচ্ছা জানিয়ে দক্ষতা, নিয়োগযোগ্যতা এবং শোভন শীর্ষ সম্মেলন ঢাকা 2016 শুভ উদ্বোধন ঘোষণা করছি। আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ চিরজীবী হোক। অশেষ ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী আপনার মূল্যবান বক্তব্যের জন্য। এখন মাননীয় প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ বিজনেস অ্যান্ড ডিসেবিলিটি নেটওয়ার্ক উদ্বোধন করবেন। Thank you so much for your inspiring words, Honorable Prime Minister. The Honorable Prime Minister will formally launch the Bangladesh Business and Disability. দর্শক, রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ঢাকা সামিট অন স্কিলস অ্যান্ড ডিসেন্ট 2016 উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা তখন সরাসরি ছিলাম সেখানে। চলে যাচ্ছি পরের খবরে। বাহারি রং ও নকশার খাদির পোশাক হাল ফ্যাশনে যোগ করেছে নতুন মাত্রা। তবে ব্যাপক চাহিদা সত্ত্বেও ন্যায্য মূল্য না পাওয়া, কাঁচামাল সংকট ও ব্র্যান্ডিং এর অভাবে কাজে লাগানো যাচ্ছে না খাদির বাজার সম্ভাবনা। এ অবস্থায় খাদির পূর্ণ জাগরণে প্রয়োজনীয় নীতি সহায়তার দাবি সংশ্লিষ্টদের। শুভ খানের রিপোর্ট। চরকায় চলছে খাদির মূল উপকরণ সুতা কাটার কাজ। ববিনে গোছানো এসব সুতা বান্ডিল আকারে চলে যায় তাতে, সেখানেই তৈরি হয় খাদি কাপড়। খাদি শুধু কাপড়ই নয়, এর সাথে জড়িয়ে আছে এ উপমহাদেশের আন্দোলন সংগ্রামের ইতিহাস। 1921 সালের স্বদেশী আন্দোলনে ভারতবর্ষে খাদি কাপড়কে জনপ্রিয় করে তুলেছিলেন মহাত্মা গান্ধী। তখন খাদি হয়ে ওঠে দেশপ্রেমের প্রতীক। বাংলাদেশে খাদির আদিবাস চট্টগ্রাম ও কুমিল্লায়। শুরুর দিকে খাদি কাপড় দিয়ে শুধু তৈরি হতো শীতকালীন শাল, তবে সময়ের পরিক্রমায় ফ্যাশন ডিজাইনারদের ছোঁয়ায় মোটা ও মিহি সুতায় তৈরি হচ্ছে পাঞ্জাবি, ওড়না, স্কার্ট ও ফতুয়া সহ অনেক পোশাক, যা সারা বছর পরার উপযোগী। কাপড়ের রং, নকশা ও বুনন বৈচিত্র্যের কারণে বাজারে দিন দিন বাড়ছে খাদির চাহিদা। আমাদের বাচ্চা থেকে বৃদ্ধ কালেকশন পর্যন্ত করা হয়, মেয়েদেরও আছে লেডিস কোটি, তুরিও, ওড়না। তো এখন মনে হয় যে খাদিটা আবার নতুন করে আসতেছে। আমাদের বিক্রিটা ভালোই হচ্ছে, বিশেষ করে আমাদের শীতের যে খাদি শালটা, এটার উপরে কাস্টমার খুবই আগ্রহী। একসময় রপ্তানি হতো এই খাদি কাপড়, তবে তা ধরে রাখা যায়নি। এজন্য সুতার সংকট, ব্র্যান্ডিং ও বিপণন অবকাঠামোর অভাবকেই দায়ী করছেন ফ্যাশন ডিজাইনাররা। কটন খাদির যে ওয়েস্টেজ গুলো আসলে আমাদের এখানে অ্যাভেলেবেল হচ্ছে না বলেই কার্টুনিরা সুতা কাটছে না, কার্টুনিদের অভাব হয়ে যাচ্ছে। খাদির সুতা আগে তৈরি করতে হবে। খাদিটা দিয়ে আমরা কি ধরনের প্রোডাক্ট ডেভেলপ করব, কাদের জন্য করব, তারা কারা, তারা কি ধরনের স্টাইল চাচ্ছে, তারা কি ধরনের প্রোডাক্টস চাচ্ছে, মার্কেটিং প্ল্যান ছাড়া আগানো যাবে না। সংশ্লিষ্টরা বলছেন, খাদির আন্তর্জাতিক বাজার তৈরি করা গেলে রপ্তানি বাণিজ্যে যেমন বৈচিত্র্য আসবে, তেমনি উপকৃত হবেন এর কারিগররাও। শুভ। সিলেটে কলেজ ছাত্রী খাদিজা হত্যা চেষ্টা মামলার দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য গ্রহণ চলছে। এই মামলার 36 জনের মধ্যে আজ 15 জন সাক্ষী চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির রয়েছেন। সকালে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাইফুজ্জামান হিরোর আদালতে খাদিজার মা বাবা বাদী এবং খাদিজার চাচা আব্দুল কুদ্দুস প্রথম সাক্ষ্য দেন। এরপরই এমসি কলেজের অধ্যক্ষ নিতাই চন্দ্র সাক্ষ্য দেন। 3 অক্টোবর সিলেট এমসি কলেজ ক্যাম্পাসে সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা আক্তার নার্গিসের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র বদরুল আলম। এই ঘটনায় খাদিজার চাচা বাদী হয়ে শাহপরান থানায় মামলা করেন। দেখছেন সময় সংবাদ। মতিনগর থেকে ট্রেনিং শেষ করে কেবল ফিরেছি। প্রথম অপারেশন, সামনে পাক মোটর পেট্রোল পাম্প, এখন যেটা বাংলা মোটর, হাতে ফসফরাস গ্রেনেড। কিন্তু পিছন থেকে পাক বাহিনী আমাদের ঘিরে ধরছে। সাই করে গায়ে এসে বিঁধল গুলিটা। কি করব? সবাইরে পালাইতে দিয়া আমি থেকে গেলাম। তারপর সবাই মনে করছিল আমি মরে গেছি। আমার আমিনার মুখটা আমার চোখের সামনে ঝলঝল করে ভাসতেছিল। আমি তো আমিনারে না দেখে মরুম না,
যেদিন যুদ্ধে যাই ওর ছোট্ট হাতটা আমার বউর উপরটা সরাইয়া গুট খুঁটটা আন্ধারের মধ্যে বাইরে গেছিলাম। এরপর দেশ স্বাধীন করে ঠিকই ফিরছি, কিন্তু আমার আবেদনে কি জীবন্তনা, প্রতিটা বাক্য প্রতিটা শব্দ হারাতে দেব না। ছুটছি দেশের কোনায় কোনায়, বীরদের মুখে বীরত্বের কথা দিয়ে তৈরি করছি ডিজিটাল ভিডিও আর্কাইভ ৭১-এর কথা। বিজয়ের এই প্রেরণা ছড়িয়ে যাক প্রজন্ম থেকে প্রজন্মে। চলো বহুদূর। ইয়েমেনের বন্দর নগরী এডেনের একটি সেনা ঘাঁটিতে আত্মঘাতী বোমা হামলায় নিহত হয়েছেন অন্তত ৫০ সেনা সদস্য। এছাড়াও আহত হয়েছেন অর্ধশতাধিক। হামলার পরপরই এর দায় স্বীকার করে নিজস্ব সংবাদ মাধ্যমে বিবৃতি দিয়েছে আইএস। শনিবার শহরের উপকণ্ঠে অবস্থিত সালবান সেনা ঘাঁটিতে এই হামলা চালানো হয়। নিরাপত্তা কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, সেনা সদস্যরা তাদের বেতন সংগ্রহ করার জন্য লাইনে অপেক্ষা করছিলেন। ঠিক তখনই মাটিতে পুঁতে রাখা শক্তিশালী বোমার বিস্ফোরণ হয়। এদিকে সরকারের পক্ষ থেকে হতাহতদের সবাই সেনা সদস্য বলা হলেও স্থানীয় একটি গণমাধ্যম জানায়, হাউথি বিদ্রোহীদের বিরুদ্ধে সরকারি বাহিনীর অভিযানে অংশ নেওয়ার জন্য বেশ কিছু স্বেচ্ছাসেবী যোদ্ধা নাম নিবন্ধন করানোর সময় এই হামলা চালানো হয়। ইয়েমেনে প্রায় ২ বছর ধরে চলা গৃহযুদ্ধে এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত ১০,০০০ মানুষ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নিরলসভাবে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে, ঢাকা সামিটের উদ্বোধন করে বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সবুজ নগরী গড়ার অঙ্গীকার আইভি, অবকাঠামো উন্নয়নকে প্রাধান্য দিচ্ছেন সাখাওয়াত। ইন্টারনেটে পর্নো সাইটের অনিয়ন্ত্রণের কারণে শিশু শিক্ষার্থীদের মাঝে বাড়ছে আসক্তি। সরকারকে দ্রুত কার্যকরী উদ্যোগ নেবার আহ্বান, ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রতিমন্ত্রীর। রাজধানীর কূটনৈতিক পাড়া গুলশানের নিরাপত্তা আরও বাড়াতে নতুন ৬০০ সিসি ক্যামেরা বসানোর পরিকল্পনা, সুষ্ঠু পরিচালনার তাগিদ এলাকাবাসীর। এবং যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে দেশের প্রধান স্থলবন্দর সংলগ্ন যশোর বেনাপোল সড়ক। প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা, দুর্ভোগ চরমে, ব্যবস্থা নেওয়ার কথা জানালো কর্তৃপক্ষ। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। যে কোনো বাংলা লিংক, রবি ও এয়ারটেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।